হ্যালো বন্ধুরা, লাভ নেক্সট ডোর ড্রামার এপিসোড 11কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা এই পার্টের গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে এরা ছেলেবেলায় ফিরে গেছে। যখন এরা প্রথমবার স্কুলে কেক বানিয়েছিল, সিয়ক রিউ যাওয়ার আগে সিয়ংহোর আশেপাশে অনেক মেয়েরা কেক নিয়ে চলে যায়। আর যে কারণে রিউ রেগে গিয়ে সিয়ংহোকে আর কেকটা দেয় না। এভাবেই পড়াশোনায় হেল্প করা থেকে শুরু করে সমস্ত কিছুতেই সব সময় সিয়ংহো রিউকে হেল্প করেছে, কিন্তু ওরা এই ব্যাপারটাকে নিয়ে বেশি পাত্তা দেয়নি। তারপরে যখনই ওরা এমনকি একটা ফেস মাস্ক অব্দি ইউজ করা বা এই ধরনের নর্মাল বিহেভিয়ারও ও সবসময় খুব ক্যাজুয়ালি সিয়ংহোর সামনে করতে পারতো। তারপরের সিনে আমরা সিয়ংহোর মাকে দেখি। ওর মা ডিপ্রেশনে রয়েছে, একে তো কাজ চলে যাচ্ছে, তারপর হাজবেন্ড বলেছে ডিভোর্স চাই। এটা নিয়ে ওর মা দুশ্চিন্তায় ভুগতে থাকে। আগের দিন ওর বাবা এটাই বলেছিল, আমাদের সম্পর্কটা বহুদিন আগেই শেষ হয়ে গেছে। পরের দিন সকালে ওরা হাজবেন্ড ওয়াইফ মুখোমুখি পড়তেই দুজনে অকার্ড ফিল করে, কে কাকে কি বলবে বুঝতে পারে না। তার পরের সিনে সিয়ংহো রিউদের বাড়িতে খেতে এসেছে। এখানে খুব আনন্দ করে রিউয়ের মা, ভাই, বাবা সকলে মিলে খাচ্ছিল। ওরা সকলে বাবার রান্নার প্রশংসা করতে থাকে। সিয়ংহো এটাই মিস করে, ওদের ফ্যামিলিটা কত হ্যাপি, কত খুশি রয়েছে। এদিকে রিউকে দেখি ও একটা ফ্রেঞ্চ বই কিনে আনে। সে বইটাও পড়তে পারছিল না, তাই সিয়ংহোকে বলে একটু হেল্প করার জন্য। আর যখন সিয়ংহো বইটা পড়তে শুরু করে তখন রিউ ওর কথাটা রেকর্ড করতে শুরু করে। আর কখন রেকর্ড করে শুরু করে দিয়েও কখন ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে যখন, তখনও সিয়ংহোর গলায় হাত দিয়ে রেনবো দেখছিল। আর এটাতে সিয়ংহোরও ঘুমটা ভেঙে যায়। এরপরে বলে আমি সেরকম কিছুই করিনি। আর দুজনে অস্বস্তি ফিল করে যে যার বাড়ি চলে যায়। ময়ূম এসে দরজা খুলতে যায়, আর সেখানে সিয়ংহোর মাথা ধাক্কা লাগে। এরপর ময়ূম একটা আইস ব্যাগ কিনে দেয়। ময়ূম এটা জানাই চেষ্টা করছে যে ওদের দুজনের মধ্যে এক্স্যাক্টলি কি চলছে, কিন্তু সিয়ংহো নিজের মনের ফিলিংস এখনো পুরোপুরি ব্যক্ত করতে পারেনি। ঠিক সেই মুহূর্তে ময়ূম এখানে ডানহোকে দেখে ছুটে পালানোর চেষ্টা করে, কারণ ডানহো আর ও অদ্ভুতভাবে কেসটা করার জন্য দুজনেই দুজনের প্রতি অকার্ড ফিল করে। এরপর ডানহো এসে এখানে অদ্ভুতভাবে কোল্ড ড্রিঙ্কস খেতে শুরু করে সিয়ংহোর সাথে বসে। আর তারপর ওকে জিজ্ঞেস করে, আমার কিছু কাজের ব্যাপারেই তোমার সাথে কথা ছিল, চলো তোমার সাথে দেখা হয়ে গেল, অনেক ইজি হবে ব্যাপারটা। তারপরের সিনে সিয়ংহোকে দেখি, ও এখানে ওই দুধের প্যাকেটের এক্সপায়ারি ডেটটা দেখতে থাকে আর মনে মনে ভাবে কাশ রিউ আমাকে উত্তরটা দিয়ে দিলে ভালো হতো। এদিকে রিউয়ের মনেও ততক্ষণে সিয়ংহোর প্রতি একটা ভালো লাগা বা ভালোবাসা তৈরি হয়ে গেছে, কারণ যেহেতু ফিলিংসটা পুরনো, দুজনেরই ভেতরে সেটা আগে থেকেই ছিল। এর পরের সিনে সিয়ংহো নিজের কাজ নিয়ে ওর বন্ধু সিনিয়র ইয়ানের সাথে ব্যস্ত হয়ে যায়। তো এরপর ওকে বলে ওর সিনিয়ররা যে তুমি কাজের প্রতি খুবই ব্যস্ত হয়ে গেছো। এর পরের সিনে সিয়ংহোর কাছে একটা ফোন আসে। সিয়ংহো খুব সুন্দর সুন্দর রান্না করতে থাকে, লুকিয়ে লুকিয়ে একটা ফ্রেঞ্চ ডিশ। সেটা নিয়ে ওর মা বাবা দুজনেই ওকে জিজ্ঞেস করে বলে, তুই কি সত্যি রান্না নিয়ে অনেক অনেক সিরিয়াস? যদিও ওর মা বাবা মন থেকে চায় না ও রান্নার কাজে নিযুক্ত হোক, কিন্তু তবু ওর মা সাপোর্ট করে, শুধু বলে বাবাকে তো দেখিস কত কষ্ট করে, তুই এই শরীর নিয়ে পারবি তো? তো আমি তোর পাশে আছি। তার পরের সিনে ডানহো আর ওদের ছোট্ট দুষ্টু মেয়েটাকে দেখতে পাওয়া যায়। ডানহো এখানে ওর মেয়েকে নিয়ে কাজে যাচ্ছিল, আর সেখানে মইয়মের মা এসে বলে, আমি তোমার মেয়েকে দেখবো, কোনো প্রবলেম নেই, কারণ সেদিনকার মতন ওদের বেবিসিটার আসেনি। এদিকে মইয়ুম আর ডানহিও দুজনে মুখোমুখি হলে দুজনেই অকার্ড ফিল করে। মইয়ুম প্রথমেই ওর কাছে সরি বলে, ডানহো সেটা নিয়ে কিছু বলে না। ডানহো শুধু বলে, আমি জানি ওটা একটা ভুল ঘটনা ছিল, আসলে সিচুয়েশন এমন হয়ে গেছিল, তার জন্য হয়েছে, এতে তোমার কোনো দোষ নেই। তার পরের সিনে দেখতে পাই সিয়ংহোর মা বাবার সাথে ডিনার করতে এসেছে। ওর মা বাবা ওকে এটাই বলার জন্য ডেকেছে যে আমরা দুজনে ডিভোর্স নিচ্ছি, আলাদা হয়ে যাচ্ছি। এত দিন ধরে সিয়ংহো এটাই ভয় পেয়েছিল যেন কোনো ক্রমে ওর মা বাবার সম্পর্কটা ভেঙে না যায়। আর আজকে অতঃপর এই দুর্ঘটনাটাই হতে চলেছে। সিয়ংহো সেখানে ব্যাপারটা ক্যাজুয়ালি মেনে নিল। ও প্রচণ্ড ড্রিঙ্ক করে আর মানসিকভাবে ভেঙে পড়ে, কারণ এর আগে ছেলেবেলায় ওর মা যখন কাজ নিয়ে ব্যস্ত থাকতো, ওর বাবার সাথে ওর মায়ের প্রায় ঝামেলা হতো। ওর মা বলতো, কাশ আমার বিয়ে না হতো আর আমার বাচ্চা না হতো, আমি এরকম টিপিক্যালভাবে থাকতে পারবো না। এই কথাগুলো সিয়ংহো শুনে নেয়, আর যে কারণে ওর মা নিজের মনে মনে অনেক গিল্ট ফিলও করে।
আজকে এই একই কারণে মন খারাপ হওয়ার কারণে ও রিউকে এসএমএস করে ডাকে। রিউ ফোন করে জানতে পারে যে ও পার্কে বসে রয়েছে আর একটা রেস্টুরেন্টে ড্রিঙ্ক করে ওখানেই রয়েছে। সেখানে থেকে ওকে রিউ উদ্ধার করে নিয়ে আসে। এরপর ও খুব বিচ্ছিরিভাবে অসুস্থ হয়ে পড়ে। তারপর ওকে পার্কের একটা বেঞ্চে বসে ওকে জিজ্ঞেস করে এরকমটা কেন করলে। তখন ও বলে জানি না, জানো আজকে ডিনার করতে গেছিলাম, বাবা মা বললো ওরা ডিভোর্স নিয়ে নেবে। কথাটা শোনা মাত্র এখানে রিউ ভেঙে পড়ে। রিউ বলে তুমি মনের কথাটা তাহলে বললে না কেন। সিয়ংহো বলে ছেলেবেলায় আমি অনেক কিছু সহ্য করে নিয়েছি, শুধুমাত্র আমি এটা চাইতাম না যে ওদের দুজনের কোনো দিন ডিভোর্স হয়ে যাক। যখন আমি 6 বছর বয়স তখন আমার সাথে অনেক কিছু অন্যায় করা হয়েছে, হয়তো আমি সেগুলো ডিজার্ভ করতাম না। সবসময় তো ওদের আমি ভালো ছেলে হয়ে থাকার চেষ্টা করেছি, তাও কেন জানি না বড়রা এরকম হয়, ছেলে মেয়েদের কথা কোনোদিনই ভাবে না। এরপর সিয়ংহোকে এখানে রিউ যথাসম্ভব মনকে শান্ত করার কথা বলে। এরপর ওরা দুজনেই চলে আসে। এরপর এসে বলে তাহলে তুই এখন কি করতে চাস, মন থেকে বল। এখানে দেখি ওর অফিসে চলে এসেছে আর ওখানে ওই মিল্কের প্যাকেটটা দেখে সিয়ংহোকে বলে এটা এখনো ফেলে দিসনি কেন, ফেলে দে। তো সিয়ংহো বলে হ্যাঁ পরে ফেলে দেবো। তারপর বলে তুমি বসো। ঠিক ওই মুহূর্তে হঠাৎই ওকে রিউ জিজ্ঞেস করে যে ছেলেবেলা থেকে আমি তোকে সাপোর্ট করেছি, আজও করব। তার পরের সিনে সিয়ংহোর মা বাবাকে দেখি ওরা কোর্টে ডিভোর্সের অ্যাপিল করে বেরিয়ে আসে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ে। ওর বাবা নিজের মাথা ছাতাটা ধরে বলে তুমি এটা রাখো, আমি আসছি, নিজে ভালো থেকো নিজের পথে। ওর মাও শীঘ্রই আফ্রিকাতে পোস্টিং নিয়ে নিয়েছে, হয়তো চলে যাবে। এরপর ও বান্ধবীদেরকে শুধু বলে আমি আফ্রিকাতে পোস্টিং নিয়ে নিয়েছি, তোমরা খুব ভালো থেকো, তোমাদের এই সাজগোজের জিনিসগুলো গিফট করে গেলাম। আর শেষবারের মতন রিউয়ের সাথেও দেখা করে, রিউকে বলে সিয়ংহোর খেয়াল রাখার জন্য, বলে জড়িয়ে ধরে। রিউ যাওয়ার আগে শুধু একটা কথাই বলে সিয়ংহো এই ডিসিশনে একদমই খুশি নয়, নিজের মুখে ওই সত্যিটা বলতে পারছে না, কিন্তু ভেতরে অনেক কষ্ট হচ্ছে। এর পরের সিনে দেখা যায় সমুদ্রের ধারে সব মানুষেরা অনেক অনেক অক্টোপাস খেয়ে অসুস্থ হয়ে পড়ছে। আর এখানে ময়ূম ওদেরকে বাঁচাতে গেছে, কিন্তু একা কিভাবে সবাইকে বাঁচাবে। এরপর ও সুপার হিরো রূপে ডানহোকে দেখে। ডানহো আর ও সকলের মুখ থেকে ওই জ্যান্ত অক্টোপাসগুলো বের করে আর সকলকে উদ্ধার করে। আর এর পরের সিনেও দেখে ডানহোকেও কিস করতে যাচ্ছে। আর ঠিক তখনই ও চমকে ওঠে, কারণ এটা ওর স্বপ্ন ছিল। ঘুম ভাঙার পরও তত্তর করে নিচে নেমে এসে দেখে ডানহোর ছোট্ট মিষ্টি মেয়েটা বসে রয়েছে। বাচ্চাটাকে নিয়েও আদর করতে থাকে আর বলে চলো আমরা সকলে মিলে একসাথে হট টাবে যাব। এরপর ওরা সকলে মিলে একসাথে এখানে চান করতে যায় আর সেখানে ওরা অনেক অনেক মজা করে। এরপর ছোট্ট মেয়েটিকে দেখে বলে তুমি কি দেখছো। মেয়েটা বলে সামনের ওই বাচ্চা মেয়েটি আর ওর মাকে দেখছি। ময়ূম ভাবে ও হয়তো মাথায় ওই রকম ভাবে টাওয়ালটা জড়াতে চায়, তাই বাচ্চা মেয়েটিকে ওরকম ভাবে জড়িয়ে দিলেও ও খুশি হয় না। বলে আমার জীবনে আমার মা নেই, এটাই আমার জীবনের খামতি, ও কত লাকি। তার পরের সিনে এখানে আমরা সিয়ংহোকে দেখি। ওর মা যখন ওকে জানায় আমি শীঘ্রই চলে যাব, হয়তো কালকে, তোকে আমি ফোন এসএমএস করব, তুই ভালো থাকিস। সিয়ংহো বলে হ্যাঁ পারলে আমি মাঝে মধ্যে তোমার সাথে দেখা করতে আসবো। ওর মায়ের প্রচন্ড কষ্ট হয় কিন্তু মুখে কিছু বলতে পারে না। সিয়ংহোরও সেম সিচুয়েশন। তার পরের সিনের বাবাকেও দেখি ওর বাবারও কষ্ট হচ্ছে। ঠিক যেই মুহূর্তে সিয়ংহোর মা বাড়ি ছেড়ে চলে যায় ব্যাগপত্র গুছিয়ে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ওদের যখন সকলের ফ্যামিলি পার্টি হতো তখন থেকেই ওদের দুজনের সম্পর্ক খুব একটা ভালো ছিল না। সিয়ংহো সবটাই জানতো আর বাবা মাকে খুশি দেখলে ওর নিজেরও সত্যি ভীষণ আনন্দ হতো। সেই সিচুয়েশনের একটা সুন্দর ছবি রিউয়ের কাছে ছিল আর রিউ সেই ছবিটা দিতেই আজকে সিয়ংহোর কাছে ছুটে এসেছে। ঠিক পর মুহূর্তে ওর মায়ের কাছে একটা ফোন আসে। ওর মা নিজের লাগেজ এয়ারপোর্টে ফেলে কোথায় একটা যেন হারিয়ে গেছে। ওর বাবা চিন্তায় পড়ে যায়। এরপর ওর মাকে ফোন করার চেষ্টা করে। ওর মায়ের ফোন রিং হয়ে যায়। এরপর ওর মায়ের অফিসের ওই কালিগকে ফোন করে বলে আমার ওয়াইফের দায়িত্ব আমার, ওর সাথে আপনার কি সম্পর্ক আমি সবই জানি, আমার ওয়াইফ কোথায় আছে প্লিজ বলবেন। ভদ্রলোক বলে উনি তো রিজাইন দিয়ে চলে গেছে, ওনাকে এই কোম্পানি থেকে ট্রান্সফার করা হয়েছে। এরপর বান্ধবীরা সকলে চিন্তায় পড়ে যায় সেই দামি গিফটগুলো কেন দিয়েছে। সকলে গিফটগুলো একসেপ্ট করলো। হঠাৎই সিয়ংহোর মুখ থেকে জানতে পায় যে ওর মা নাকি নিখোঁজ হয়ে গেছে। এরপর ওদের ঘটনাগুলো দেখানো হয়।
এরপর বন্ধুদের কথা ভেবেও সিয়ংহোর মায়ের প্রচণ্ড কষ্ট হয়। ওর মা নিজের ফোনের বদলে একটা রিমোট নিয়ে চলে আসে। নিজের লাগেজ কোথায় রেখেছে সেটাও মনে করতে পারে না। এরপর ভাবে আমি কোথায় চলে এসেছি। ওর মায়ের যখন মন খারাপ হতো তখন উনি পাহাড়ের এই পথে চলে আসতেন। এরপর নিজে হোঁচট খেয়ে পাহাড়ের একটা জঙ্গলের মধ্যে উনি পড়ে যায়। আর এখানে সিয়ংহোর বাবা আর সিয়ংহো জানতো ওর মা মন খারাপ করলেই এই পাহাড়ে সেখানে আসতো। তো এই মঠে এসে ওর মাকে দেখতে পায় না, কিন্তু ওর মায়ের লেখা উইশটা ওরা পড়তে পারে। কারণ ওর মা মনে মনে যেটা চেয়েছিল সেটাইও এখানে লিখে গেছিল, যে আমার স্বামী আর আমার ছেলেকে ভালো রেখো। এরপর ওরা জঙ্গলের মধ্যে মায়ের পায়ের জুতোটা পায়, আর ওরা বুঝতে পারে যে ওদের মা এখানেই কোথাও পড়ে গেছে। সিয়ংহোর বাবা হন্যে হয়ে ওর মাকে খোঁজে। এখানে রিউ বলে, চিন্তা করো না, আমার সাথে এসো। এরপর দুজনে ফোনের টর্চ জ্বেলে ওর মাকে খুঁজতে লাগে। এরপর সিয়ংহোর বাবা ওর মাকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। ওর মায়ের পায়ে চোট লেগেছিল, যে কারণে ওর মা অজ্ঞান হয়ে গেছিল। আসলে এটা মাঝে মাঝে হয়। অত্যাধিক বেশি স্ট্রেসের কারণে উনি নিজের কিছুক্ষণের জন্য স্মৃতিশক্তি ভুলে গেছিল, উনি কোথায় আছেন, কি করছেন সবটা। এরপর ওর বাবা কান্নাকাটি করে বলে যে আমি তোমাকে ক্ষমা করে দেব। তখন ওর মাকে বলে, তুমি কোথায় চলে যাচ্ছিলে, এসো, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। রিউ যখন আর সিয়ংহো যখন ওর মা বাবার কাছে এসে পৌঁছায়, তখন রিউয়ের সাথে এখানে সিয়ংহো কান্নায় ভেঙে পড়ে আর ওর মাকে সব মনের কথাগুলো খুলে বলে, যে আমি চাইতাম তোমরা এক হয়ে থাকো, তোমাদেরকে খুশি দেখলে আমি অনেক খুশি থাকতাম, কিন্তু সেই আমার এই বড় বয়সে এসেও তোমাদেরকে আলাদা হয়ে যেতে দেখতে হচ্ছে। যখন তুমি আমার ব্যাপারে বাজে কথা বলেছিলে, রাত্রিরে তুমি আমার কাছে এসে ক্ষমা চেয়ে নিয়েছিলে, সেটাই আমার কাছে অনেক বড় পাওনা ছিল। আমি তো আর কিছু চাইনি, শুধু তোমাদেরকে হাসি খুশি দেখতে চেয়েছি। তোমরা কি সেটুকু আমার জন্য করতে পারো না? মা, আমি তোমার সঙ্গে আছি, প্লিজ এই কাজটা করো না। এরপর সিয়ংহোর মাথা ভেবে ওর মা সবটা মেনে নেয়, আর নিজের হাজব্যান্ডের পিঠে চড়ে উনি বাড়ি ফেরে, কারণ ওনার পায়ে বড় চোট লেগেছে। ওনার হাজব্যান্ড বলে, তুমি তো হালকা হয়ে গেছো, এবার থেকে আমি তোমার খেয়াল রাখবো। মা বাবাকে আবারও হাসি খুশি দেখে সিয়ংহো অনেকটা রিলিফ হয়। রিউও খুশি হয় সিয়ংহোকে দেখে। এদিকে ওর মায়ের পায়ে চোট লাগে, আর ওর বাবা ওর মাকে প্রমিস করে, আর আমি তোমাকে কোনো কষ্ট পেতে দেব না, এবার থেকে তোমাকে আমি যত্ন করে রাখবো। আজকে থেকে শুরু হবে তোমার প্রতি আমার কেয়ার নেওয়া। তোমার মনে যত কষ্ট দিয়েছি সবকিছু আজ আমি সব ক্ষত পূরণ করে দেব। ওর মাকে কোলে করে নিয়ে গিয়ে ওর বাবা যত্ন করে। এদিকে রাতের বেলা রিউকে ফোনে এসএমএস করে বলতে থাকে যে 2 সপ্তাহের জন্য আমি বাইরে যাব, তুমিও কি আমার সঙ্গে যেতে চাও? রিউ বলে, না, ওটা হয়তো পসিবল হবে না, বলে রিউ জানলাটা বন্ধ করে দেয়। এরপর সিয়ংহো অফিসের কাজের জন্য বাইরে বেড়াতে চলে যায়, আর এদিকে রিউ নিজের রান্নার কোর্স সমস্ত কিছু নিয়ে ব্যস্ত থাকে। সিয়ংহো নিজের প্রজেক্টের কাজ, বেড়ানো সবকিছু নিয়ে ব্যস্ত থাকে, তাই রিউকে সেভাবে টাইম দিতে পারে না। এদিকে রিউ একা একা পার্কে দোলনা চড়া আর প্রচন্ড বোর হয়ে যায়। ও সিয়ংহোকে ভীষণ বাজেভাবে মিস করতে থাকে। রাত্রিরে জানলার সামনে এসে আরো মিস করে। এর পরের সিনে আমরা দেখি ও যখন ফ্রেঞ্চ রান্নার ওই ভিডিওটা দেখছিল, তখন ওখান থেকে একটা ভয়েস রেকর্ডিংও শুনতে পায়। যখন রিউ ঘুমিয়ে গেছিল তখন ভয়েসে সিয়ংহো আরো অনেক কথা বলে যাচ্ছিল, আর সেই কথাগুলো ফ্রেঞ্চ ভাষায় বলেছিল। এই কথাগুলো এগুলো ও ট্রান্সলেট করার চেষ্টা করে, আর সেটার অর্থ যা আসে সেই অর্থটা দেখে রিউ অনেকটা অবাক হয়ে যায়। তারপরের সিনে মইয়ুমকে দেখি। মইয়ুম এখানে জুম করে ডানহোর ছবি দেখছিল। ঠিক সেই মুহূর্তে রিউ ওর কাছে এসে বলে যে তুই জানিস সিয়ংহো কোথায় গেছে? এরপর রিউ ছুটতে ছুটতে সিয়ংহোর কাছে চলে যায়, আর ওকে বলে, আমার আসলে তোমাকে প্রচুর মিস করছিলাম, একা একা কোনো খাবার খেতে দোলনা চড়তে ভালো লাগছিল না, তাই চলে এলাম। রিউকে তখন সিয়ংহো বলে, আপাতত তুমি এটাই ভালো কাজ করেছো, তো চলো আমার কাছে এসো, বলি ওকে জড়িয়ে ধরে কিস করতে লেগে যায়। ওরা দুজন দিয়ে দুজনকে ছাড়া থাকতে পারবে না সেটা তো দেখাই যাচ্ছে। আর এরই সুন্দর একটা মিষ্টি অনুভূতির মাধ্যমে এই পর্বও কিন্তু এখানেই শেষ হয়।